নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 53-54 বছর পর সিরিয়ায় আসাদ সাম্রাজ্যের পতন হয়েছে। সিরিয়ার যিনি প্রেসিডেন্ট ছিলেন বাশার আল আসাদ, তিনি কোথায় পালিয়ে গিয়েছেন সে সম্পর্কে এখনো পাকাপাকি কোনো খবর পাওয়া যায়নি। শোনা যাচ্ছে তিনি মস্কোতে আশ্রয় নিয়েছেন সপরিবারে। বাশার আল আসাদের বাবাও স্বৈরাচারী শাসক ছিলেন, মিলিটারি রুলার ছিলেন এবং সব ধরনের ডিসেন্টকে বল প্রয়োগ করে তিনি বন্ধ করেছিলেন। সোভিয়েত স্টাইল ইকোনমি সিরিয়ায় ছিল এবং সিরিয়া তখন সেভাবে ফ্লারিশও করতে পারেনি, এখনো করতে পারেনি। বাশার আল আসাদ পেশায় অপথ্যালমোলজিস্ট, পশ্চিমী শিক্ষায় শিক্ষিত। 2000 সালে তিনি দায়িত্ব নেন। তার দাদা দামাস্কাসে একটা গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়ার পর বাশার আল আসাদের বাবা তাকে তার উত্তরসূরি হিসাবে তুলে ধরেন। প্রথমে মিলিটারি একাডেমিতে যোগ দেন, কর্নেল পদমর্যাদায় আসেন এবং তারপর সিনিয়র আসাদের মৃত্যুর পর বাশার আল আসাদ সিরিয়ায় একচ্ছত্র ক্ষমতার অধিকারী হন। কিন্তু 2000 সালে ক্ষমতায় আসার পর তিনি কিন্তু সিরিয়াতে গণতান্ত্রিক ব্যবস্থা কিছুটা হলেও প্রবর্তন করার চেষ্টা করেছিলেন। যেমন সিরিয়ার দামাস্কাস, আলেপ্পো, হোম এই সমস্ত শহরে তিনি সালোক যেগুলো ছিল সেগুলোতে মুক্ত চিন্তার আদান প্রদান যাতে হয় তার ব্যবস্থা করেছিলেন। অনেকে সেটাকে বলেছিলেন দামাস্কাস স্প্রিং। কিন্তু অচিরেই সেখানে মাল্টিপার্টি ডেমোক্রেসি, নির্বাচন, অন্য রাজনৈতিক দলের পতনের দাবি উঠতে থাকে। তখন বাশার আল আসাদ আর রিস্ক না নিয়ে তার বাবা যেভাবে দমন পীড়নের রাজনীতি করতেন ঠিক সেই পদ্ধতি অনুসরণ করেন। কিন্তু তিনি সিরিয়ার ইকোনমিকে অনেকটা ওপেন আপ করেন। 2005-06 সাল নাগাদ আমরা দেখতে পাই যে সিরিয়াতে বিদেশি বিনিয়োগ আসছে, ব্যবসায়ীরা উৎসাহিত হচ্ছে, স্প্রলিং শপিং মল, মাল্টিপ্লেক্স এইসব তো দেখা যাচ্ছে। কিন্তু একই সঙ্গে র্যাম্প্যান্ট করাপশন, মূল্যবৃদ্ধি, সাধারণ মানুষের কণ্ঠরোধ করার যে উদ্যোগগুলো বাশার আল আসাদ দিয়েছিলেন তার বিরুদ্ধে বিক্ষোভ সংগঠিত হতে থাকে। তখনই আরব স্প্রিং হয় মিশরের তাহরির স্কোয়ার, তিউনিসিয়া প্রভৃতি অঞ্চলে। হুসনি মোবারক কারারুদ্ধ হন, 2017 সালে মুক্তি পান, 2021 সালে 91 বছর বয়সে তার মৃত্যু হয়। মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ায় খুন হন। এরকম অনেক ঘটনা চলতে থাকে। ইয়েমেনেও হয়, সেখানকার স্বৈরাচার শাসক খুন হয়েছিলেন। তখন থেকেই সিরিয়ায় বিক্ষুব্ধরা এই বাসাদের বিরুদ্ধে লড়াই শুরু করে। প্রথমে আল কায়দা শুরু করেছিল, তারপরে আল কায়দার ফ্র্যাকশন তারা দাবি করে যে তাদের সঙ্গে আল কায়দার কোনো সংস্রব নেই, তারা প্লুরালিজম, টলারেন্স এইসবে বিশ্বাস করেন। হায়াত তাহরির আল শামস, HTAS, তার যিনি নেতা গোলান, সে একসময় আল কায়দার জঙ্গি ছিল, ইরাকে কারাবাস করেছে। তারপরে কারামুক্ত হওয়ার পর আল কায়দা থেকে বেরিয়ে এসে এই সংগঠনটি তৈরি করে, হায়াত তাহরির আল শামস। তারপর 12 বছর ধরে দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর বাসাদ সাম্রাজ্যের পতন হয়। ইরান, রাশিয়া বাসাদের পাশে দাঁড়ালেও অন্যান্য শক্তি যেমন কুর্দিশরা এই রিবেলদের ব্যাক করে। যদিও আমেরিকার এখানে কোনো রকম প্রত্যক্ষ প্রভাব ছিল না, কিন্তু আমেরিকা মধ্যপ্রাচ্যের সমস্ত ধরনের পট পরিবর্তনের পিছনে এটা পরোক্ষ ভূমিকা পালন করে আসে। এখন প্রশ্ন হলো, বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হলেন 13 বছরের গৃহযুদ্ধের শেষে। টিউনিসিয়া, মিশরে যে আরব বসন্ত শুরু হয়েছিল, তারপর সেখানে ক্ষমতার পট পরিবর্তন হয়।
আপনি যদি এখন তিউনিসিয়া দেখেন, আপনি যদি এখন মিশর দেখেন, সেখানে কিন্তু আরব স্প্রিং এর স্বপ্নভঙ্গ হয়েছে। সেখানে কিন্তু আবার পুরনো ব্যবস্থায় ফিরে যাওয়ার দাবি সোচ্চার রয়েছে। অনেক দেশ সেই পুরনো ব্যবস্থায় ফিরে গেছে। আরব স্প্রিং কিন্তু সেখানে প্রাথমিকভাবে সফল মনে করা হলেও শেষ পর্যন্ত সাফল্য তারা ধরে রাখতে পারেনি। তিউনিসিয়া খুব ছোট্ট দেশ, ট্যুরিজমের উপর অনেকটাই ডিপেন্ডেন্ট। তাদের মানুষ বলছিলেন যে আগে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, ঠিক আছে, কিন্তু নিয়মিত দুবেলার খাবারটা তো জোগাড় করা যেত। এখন হয়তো মত প্রকাশের স্বাধীনতা আগের তুলনায় কিছুটা বেশি, কিন্তু জিনিসপত্রের অগ্নিমূল্য, তাই তারা পুরনো ব্যবস্থা ফিরে যাওয়ার ভাবনা চিন্তা করছিলেন এবং অনেকটাই সফল হয়েছেন। আরব স্প্রিং এর রোম্যান্টিসিজম কিন্তু আর মধ্যপ্রাচ্যে নেই, এটাই বাস্তব। দেখুন, এই বাশার আল আসাদ শিয়াদের অল আউট বলে একটা ছোট্ট সেক্টেরিয়ান গ্রুপ, যারা শিয়া ধর্মাবলম্বী, তাদের অনুসারী। সেই জন্যই আসাদ শিয়া অধ্যুষিত ইরান তাদের সমর্থন প্রথম থেকেই পায় এবং একই সঙ্গে রাশিয়াও তাদের সাপোর্ট করে। এখন আসাদের পতনের পর কে সব থেকে ক্ষতিগ্রস্ত হলো? আমার মনে হয় ইরান। কারণ ইরান সিরিয়াকে ব্যবহার করে লেবাননে তাদের যে শয়তানের অক্ষের অন্যতম হেজবুল্লাহ, তাদের রসদ সরবরাহ করত। এখন সিরিয়া এই হায়াত তাহরির আল শামসের দখলে চলে যাওয়ায় ইরান এবং হেজবুল্লাহর মধ্যে যে আদান প্রদান, সমরাস্ত্র, অর্থ, অন্যান্য লজিস্টিক, সেগুলো ভীষণ রকমভাবে ধাক্কা খাবে। এবং ইরান কিন্তু ইসরায়েলের সঙ্গে কার্যত সম্মুখ সমরে আছে অনেকদিন ধরে। তাদের রক্তক্ষয় হচ্ছে, রেভলিউশনারি গার্ড আক্রান্ত হয়েছে, কাসেম সোলেমানি খুন হয়েছে, ইরানের উপর নিষেধাজ্ঞা আছে। তাই ইরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করবে, তার প্রক্সিদের সামনে দিয়ে ইসরায়েলকে রক্তাক্ত করবে, নাকি সিরিয়ার বাসাদকে প্রোটেক্ট করবে? এই যে ডিলেমা, এই ডিলেমার জন্যই ইরান শেষ পর্যন্ত বাসাদের পাশে পুরোপুরিভাবে দাঁড়াতে পারেনি। একই কথা সোভিয়েত এই রাশিয়ার কাছেও, কারণ ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর রাশিয়ার সামরিক শক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, জলের মতো টাকা খরচ হয়েছে। তাই রাশিয়ার নজর এখন ইউক্রেনের দিকে। সেই জন্য বাশার আল আসাদের পাশে কিন্তু তারা শেষ মুহূর্ত পর্যন্ত যেভাবে অতীতে দাঁড়িয়েছিল সেইভাবে দাঁড়াতে পারেনি। তাই বাশার আল আসাদ শেষ পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছেন এবং সিরিয়ায় যারা ক্ষমতায় আসছে তারাই ক্ষমতা দখল করবে। হায়াত তাহরির আল শামস, এরা টেররিস্ট বলে আমেরিকা, এরা কিন্তু সুন্নি এক্সট্রিমিজমকে ফলো করে। অর্থাৎ কি হলো? আরব বসন্তের রোম্যান্টিসিজম এক দশক পেরোতো না পেরোতেই মুখ থুবড়ে পড়ল। আরব বসন্তের মাধ্যমে মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে ক্ষমতার পট পরিবর্তন হয়েছিল, সেখানকার মানুষ আরব বসন্তের ব্যর্থতাকে এখন নিজের চোখের সামনে দেখতে পাচ্ছেন। তাই তারা এখন রুটি কাপড়া মাকান, যে রুডিমেন্টারি সেফটি নেট মানুষের দরকার টিকে থাকতে গেলে, সেটা যারা এনশিওর করতে পারবে তাদের দিকেই ঝুঁকেছেন। দেখুন, বাংলাদেশেও 5ই আগস্ট পট পরিবর্তন হয়েছে। শেখ হাসিনাকে এই অন্তর্বর্তী সরকারের মাতব্বররা কি বলেন? পতিত স্বৈরাচার। যখন এই বিপ্লব হয়েছিল তখন বাংলাদেশের বহু মানুষ সমর্থন করেছিলেন, কারণ শেখ হাসিনার সময় নির্বাচনের নামে প্রহসন হয়েছে। প্রতিবাদের কণ্ঠস্বরকে শেখ হাসিনার প্রশাসন কখনোই টলারেট করেনি, তাদেরকে দমন করা হয়েছে। অনেক প্রতিবাদী চিরকালের জন্য পৃথিবী থেকে হারিয়ে গেছেন, তাদের খোঁজ পাওয়া যায়নি। আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলোকে যেন তেন প্রকারে পলিটিক্যাল মেইনস্ট্রিম থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে। বেগম খালেদা জিয়া
দীর্ঘদিন গৃহ অন্তরীণ অবস্থায় ছিলেন, বিএনপি একের পর এক নির্বাচনে প্রতিনিধিত্ব করতে পারেনি। এই সুযোগটা আমেরিকার ডিপ স্টেট, এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড অবশ্যই ইউনূস এবং বাংলাদেশের র্যাডিক্যাল শক্তিগুলো ব্যবহার করে এবং বাংলাদেশে পট পরিবর্তন হয়। 4 মাস হয়ে গেল বাংলাদেশে পালাবদল হয়েছে, কিন্তু বাংলাদেশের পালাবদলের স্বপ্ন যারা দেখেছিলেন তারা এখন কি মনে করছেন? দেখুন, সমাজ মাধ্যমে দেখুন, বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় দেখুন, যারা বাংলাদেশে সমাজ মাধ্যমে খুব সক্রিয় বিভিন্ন ব্লগ করেন, তারা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে স্বৈরাচারী বলছেন, পতিত ফ্যাসিবাদ বলছেন, কিন্তু একই সঙ্গে এটাও তারা মেনে নিচ্ছেন যে জিনিসপত্রের অগ্নিমূল্য, বাংলাদেশের মুদ্রাস্ফীতি বা মূল্যবৃদ্ধি যাই বলুন না কেন 12% কাছাকাছি, ভোজ্য তেলের অমিল, ডিম পাওয়া যাচ্ছিল না, ভারত সরকার 5 কোটি ডিম পাঠিয়েছে, রসুন পেঁয়াজ সব আমদানি করতে হয়, বিদেশি মুদ্রার ভাড়ার সংকুচিত হচ্ছে, কয়লা আমদানি বাধাপ্রাপ্ত হচ্ছে। যেহেতু এখন কলকারখানায় সেরকম উৎপাদন হচ্ছে না, তাই বাংলাদেশ জুড়ে যে পাওয়ার ক্রাইসিস সেটা কিন্তু সব জায়গায় দেখা যাচ্ছে না, কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে। আপনি শুধু ঢাকা চট্টগ্রাম বিচার করলে তো বাংলাদেশকে বিচার করা যাবে না, রুরাল বাংলাদেশ আছে, অন্যান্য শহর আছে, সেখানকার মানুষ কিন্তু অ্যাকিউট ক্রাইসিসে ভুগছেন। বাংলাদেশের কিছু পোর্টালে লেখা হয়েছে বাংলাদেশের মানুষ আর মাছ কিনতে পারছেন না, মাছের কাঁটা কিনে খাচ্ছেন। তাহলে 4 মাস যেতে না যেতেই বাংলাদেশের অগাস্ট বিপ্লব সম্পর্কে বাংলাদেশের মানুষের একটা বড় অংশের মোহভঙ্গ হয়েছে। তারা শেখ হাসিনার বিরুদ্ধে এই ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছিলেন উজ্জ্বল বাংলাদেশ গড়ার স্বপ্নে, কিন্তু সেই স্বপ্ন তাদের খান খান হয়ে গেছে। তাদের অনেকে এখন বলছেন যে আগের জমানাই ভালো ছিল, অন্তত দুবেলা খাওয়া পড়ার চিন্তাটা কম করতে হতো। বেকারত্ব কি ছিল না? বেকারত্ব ছিল, কিন্তু আপনি 1 কিলো আলু কিনতে পারবেন না বাজারে গিয়ে, 1 কিলো বা 500 বেগুন কিনতে পারবেন না বাজারে গিয়ে, এরকম অবস্থা বাংলাদেশে শেখ হাসিনার জমানায় ছিল না। এখন ওই যে কাউরান বাজার, ঢাকার সব থেকে বড় মার্কেট, বাংলাদেশের মানুষ বলছে, এটা ভারতীয় মিডিয়ার অপপ্রচার নয়, যে 1 কিলো আলু কেনা তো দূরের কথা, বাজারে গিয়ে 4-5টা আলু কিনছেন, 500 বেগুন ছেড়ে দিন, একটা বেগুন যত ওজন হয় সেরকম করে কিনছেন, মাছ কিনতে না পেরে মাছের কাঁটা কিনছেন। তাই মোহভঙ্গ হয়েছে। তারা এখন বুঝতে পারছেন যে আন্দোলন করে শেখ হাসিনার রেজিমকে যারা পরিবর্তন করলো তাদের কায়েমি স্বার্থ আছে। সেই কায়েমি স্বার্থ কি? বাংলাদেশের চরিত্র বদল করা, বাঙালি জাতীয়তাবাদকে মুছে ফেলে সেখানে জিন্নার দ্বিজাতি তত্ত্বের। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যে বুনিয়াদের উপর ভিত্তি করে 47-এ পাকিস্তান তৈরি হয়েছিল, সেই মতাদর্শকে ফিরিয়ে আনা, বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে নষ্ট করা, বাংলাদেশে গণতন্ত্রের শেষ যাত্রাকে ত্বরান্বিত করা এবং কোনো রকম অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, আন্দোলন, এমনকি সমাজ মাধ্যমেও যাতে কেউ মত প্রকাশ করতে না পারে, সেখানে অন্তর্বর্তী সরকার কার্যত নজরদারি করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বলে কিছু নেই, তার উপর সংখ্যালঘু নিধন, ক্যালিফেটের দাবি সোচ্চার হচ্ছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন বাংলাদেশ জুড়ে জাপিয়ে বেড়াচ্ছে। হিজবুত তাহরিরকে হাসিনা নিষেধাজ্ঞা জারি করেছিলেন, তারা এখন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে সওয়াল করছেন এবং হিজবুত তাহরিরের সদস্য মাহফুজ ইউনুসের বাসায়, যিনি এই আন্দোলনের মাস্টার মাইন্ড, তিনি প্রধান উপদেষ্টার অন্যতম সহকারী।
তাহলে আরব স্প্রিং নিয়ে মধ্যপ্রাচ্যের মানুষের মোহভঙ্গ হতে কয়েক বছর সময় লেগেছিল। এখন মধ্যপ্রাচ্যের মানুষ কি আরব বসন্তের কথা বলেন? বলেন না। বাংলাদেশের বিপ্লব, তথাকথিত বিপ্লব ছাত্র জনতার, আমার মতে ওরা পরিকল্পিত চক্রান্ত। হাসিনার বিরুদ্ধে মানুষের ক্ষোভকে আমেরিকার ডিপ স্টেট, পাকিস্তানের আইএসআই, জামাত, হেফাজত, হিজবুত তাহরির উস্কে দিয়েছে। ছাত্রদের আবেগকে মূলধন করে পিছন থেকে তারা সব রকম ভাবে সহযোগিতা করেছে। তাদের লক্ষ্য ছিল হাসিনা রেজিমকে পরিবর্তন ঘটানো। কারণ যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, পাকিস্তানের স্বার্থ চরিতার্থ হবে না, আইএসআই এর স্বার্থ চরিতার্থ হবে না, হেফাজতের স্বার্থ চরিতার্থ হবে না, হিজবুতের স্বার্থ চরিতার্থ হবে না, জামাতের স্বার্থ চরিতার্থ হবে না। তাই ন্যাটো বাহিনীর বুলেট থেকে শুরু করে আমেরিকা পাকিস্তানের আর্থিক সাহায্য এই বিপ্লব যারা সংগঠিত করেছিলেন তারা কিন্তু পেয়েছেন। এটা পশ্চিমী গণমাধ্যম বিস্তারিতভাবে রিপোর্টে বলছে যে কি কি ভাবে কন্ট্রোলসটা কি ছিল এই অগাস্ট বিপ্লব বা জুলাই অগাস্টের অভ্যুত্থানে। তাহলে বাংলাদেশের মানুষের মোহভঙ্গ হয়েছে। এইটা বুঝতে পেরে ইউনূস কি করছেন? ভারত বিরোধিতার সুরকে চড়া করেছেন। বাংলাদেশ বিপন্ন, ভারত আক্রমণ করতে পারে, আর বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু যারা ৭-৮%, বেশিরভাগ হিন্দু, তারা ভারতের দালাল, এইভাবে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যত সমস্যার মূলে ধর্মীয় সংখ্যালঘুরা, তাদের আনুগত্য বাংলাদেশের প্রতি নেই, তারা ভারতের দালাল। এই ন্যারেটিভ তুলে ধরে বাংলাদেশের মানুষের রুটি, কাপড়া, মাকান, এই যে রুডিমেন্টারি চাহিদা মানুষের, সেই চাহিদা তো অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারছে না। তাই অন্য ন্যারেটিভ তৈরি করে তারা ভারত বিরোধিতার সুরকে চড়া করেছেন। কতদিন পারবেন না, বেশি দিন। বাশার আল আসাদ 2011 থেকে 24 13 বছর বিদ্রোহীদের দমন করেছিলেন, বলপ্রয়োগ করে, কারাগারে নিক্ষেপ করে, নিজের দেশবাসীর উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করে, এবং শিয়া ইরান এবং রাশার সমর্থনে। কিন্তু বাংলাদেশের পক্ষে দাঁড়াবে না কেউ। জামাতের নেতারা চীনে গিয়েছিলেন। চীন বলেছে আমাদের ভারতের সঙ্গে সম্পর্ক হোস্টাইল করার কোনো ইচ্ছা আর নেই, আমরা সম্পর্ক বন্ধুত্বপূর্ণ করব, ভারতের বড় বাজার আছে, সেই বাজারে চীনা পণ্য বিক্রি করা আমাদের অগ্রাধিকার। ইতিমধ্যেই আমেরিকা ট্যারিফ ওয়ার শুরু করে দিয়েছে, তাই চীনা পণ্য তো বিক্রি করতে হবে, ভারতের বাজার তাদের পাখির চোখ। তাই সীমান্তে উত্তেজনা কমছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল যেটা 2020 এপ্রিলে ছিল, সেখানে 2 সেনা চলে আসছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর সংসদে বিবৃতি দিয়েছেন, ডি এসকালেশন এবং ডি এনগেজমেন্ট হচ্ছে। তাই চীনের বাংলাদেশের রেস্কিউ করার সম্ভাবনা নেই। পাকিস্তান নিজে ফেল স্টেট। পাকিস্তান কতদিন তার যে মানচিত্র অক্ষুণ্ণ থাকবে সে নিয়ে প্রশ্ন। পাকিস্তানের ভলকানাইজেশন সময়ের অপেক্ষা। আর পাকিস্তানের অবস্থা ওখানে মুদ্রাস্ফীতি 38%, পেট্রোল ডিজেলের লিটার পাকিস্তানি টাকায় 1000, $1 মার্কিন ইজ ইকুয়াল টু 280 পাকিস্তানি রুপিস। তাই পাকিস্তান বাংলাদেশকে মৌলবাদ আর সন্ত্রাসবাদ এক্সপোর্ট করতে পারে, ওই তারা হিন্দুস্তানের বিরুদ্ধে 1000 বছর ধরে যুদ্ধ করবে এটা বলতে পারে, কিন্তু বাংলাদেশকে সন্ত্রাসবাদ আর মৌলবাদ এক্সপোর্ট করতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষের যে সমস্যা, সেই সমস্যা পূরণে পাকিস্তান কোনো রকম ভাবে সহায়তা করতে পারবে না, কারণ সে নিজেই আর্থিক সংকটে ঢুকছে। একটা আর্থিক সংকটে আক্রান্ত দেশ কিভাবে একটা অন্য দেশকে সহায়তা করবে? ও তো হতে পারে না। সহায়তা তারা ওটাই করতে পারে যে জঙ্গি জেহাদিদের উৎসাহিত করে
অস্ত্র সরবরাহ করে, আইএসআই এর অপারেটিভদের বাংলাদেশের মাটিতে সক্রিয় করে, ভারতের চিকেন নেকে হামলা করে, উত্তর পূর্ব ভারতে ডিস্টারবেন্স ক্রিয়েট করে। এছাড়া তারা আর কিছু করতে পারবে না। কিন্তু বাংলাদেশের মানুষ কি এটাই চান যে ভারত বিরোধিতার সুরকে তুঙ্গে তুললাম, জাতীয় ঐক্য নামে ভারত বিরোধিতাকেই অগ্রাধিকার দিলাম, কিন্তু বাজারে ভোজ্য তেল পাওয়া যাবে না, মাছ কিনতে পারবো না, মাছের কাঁটা কিনতে হবে, আলু পেঁয়াজ রসুন শাকসবজি সবকিছুর দাম নাগালের বাইরে, বাংলাদেশের মানুষ সেটা কিন্তু বেশি দিন সহ্য করবেন না। এখনই বহু মানুষের মোহভঙ্গ হয়েছে। এই মুহূর্তে যদি ভোট হয়, দেখবেন বাংলাদেশে মূল লড়াইটা বিএনপি বনাম আওয়ামী লীগ হবে। আওয়ামী লীগের বিএনপির ভারত বিরোধী অবস্থান অনেকদিন ধরেই আছে। ওদের আমলেই চট্টগ্রামে 10 কন্টেনার অস্ত্র গেছিল। এটা তাদের রাজনীতিতে টিকে থাকার পূর্ব শর্ত, ভারত বিরোধিতা। কিন্তু বিএনপির একটা কনস্টিটিউয়েন্সি আছে, কিন্তু এই ছাত্র জনতার এই যে সমন্বয়ক, তারা এখন মিটিং ডাকছেন, 100টা লোক হচ্ছে না। দেখুন বিএনপি ডেকেছে ভারতীয় হাই কমিশনের অভিযান, 50,000-এর কাছাকাছি মানুষ এসেছিল। তাহলে এখন ভোট হলে ইউনূস তার মদতদাতারা পায়ের নিচে জমি পাবে না। জামাত বহুদিন ধরেও চেষ্টা করে, জামাত কিন্তু বাংলাদেশের মানুষের খুব ক্ষুদ্র একটা অংশের সমর্থন পেয়েছে। তাই জামাত, হেফাজত, হিজবুত চাইছে এই অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রেখে প্রশাসন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গায় তাদের মতাদর্শের লোককে বসাতে এবং নির্বাচন প্রক্রিয়াকে ডিলে করতে এবং ভারত বিরোধী একটা মনোভাব তীব্র করে তুলতে, যাতে বাংলাদেশের মানুষকে খেপিয়ে তোলা যায় ভারতের বিরুদ্ধে। তাহলে বাংলাদেশের মানুষের জীবন যাপনের যে ন্যূনতম চাহিদা, সেই চাহিদা তো এই অন্তর্বর্তী সরকার পূর্ণ করতে পারছে না। সেই বিষয়টা নিয়ে মানুষের ক্ষোভ যেন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে রাস্তায় না নামে, সেটা নিশ্চিত করার জন্য এই ভারত বিরোধিতার উগ্র স্বর, এগুলো বোঝা যায়। কে বলতে পারে আসাদের মতো পরিণতি হবে না ইউনূসের? বাংলাদেশের মানুষ যখন দেখবেন এই ভারত বিরোধিতার জিগির তোলার অর্থ হলো এই মৌলবাদী জিহাদিদের ক্ষমতা আঁকড়ে ধরার কৌশল, বাংলাদেশের 16 কোটি 17 কোটি মানুষের আর্থিক উন্নতির ক্ষেত্রে তাদের কোনো চিন্তা নেই, তারা মানুষকে ভুল বোঝাচ্ছে, মস্তিষ্কে ঘৃণা প্রবেশ করাচ্ছে এবং ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ করে একটা ন্যারেটিভ তৈরি করে তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে চাইছে। তখন বাংলাদেশের মানুষ যেভাবে জুলাই অগাস্টের অভ্যুত্থান করেছিলেন এই 2024-এ, সেরকমই একটা প্রতি বিপ্লব করে ইউনূস আর তার সাঙ্গপাঙ্গদের দেশ ছাড়া করবেন, মিলিয়ে নেবেন। ইউনূস এটা বুঝতে পেরেছে। তারপরে 20 জানুয়ারির পর থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আমেরিকার দায়িত্ব নেবেন। বাইডেনের যে ডিপ স্টেট এই রেজিম চেঞ্জ করেছে ঢাকায়, সেই ডিপ স্টেট কিন্তু তখন অ্যাক্টিভ থাকবে না। এবং ইউনূস আর ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক কখনোই মধুর ছিল না, এখন তো তলানিতে। এবং ট্রাম্প প্রশাসনের শীর্ষ পদে যারা আছেন তারা প্রত্যেকে র্যাডিক্যাল ইসলামের বিরোধী। তুলসী গাবার্ড বলুন, মাইক ওয়ালজ বলুন, কাশ প্যাটেল বলুন, যিনি বিদেশ সচিব হবেন তিনি বলুন, সবাই ঘোষিতভাবে ভারত বন্ধু, চীন বিরোধী এবং র্যাডিক্যাল ইসলামের বিরোধী। এবং বাইডেন সঙ্গে ইউনূসের যে মাখামাখি ছিল ট্রাম্পের সময়, তো সেটা সম্ভব না, কারণ ট্রাম্প ইউনূসকে দু চোখে দেখতে পারেন না। তাই কি করবে ইউনূস এবং তার জিহাদি সহযোগীরা? বাংলাদেশের মানুষই তো প্রতি বিপ্লবের মাধ্যমে তাদেরকে দেশ ছাড়া করবে। তাই ইউনূস এবং তার জঙ্গি সাথীদের বোঝা উচিত আসাদের মতো দুর্ভাগ্য তাদেরকেও কিন্তু তাড়া করে বেড়াচ্ছে। বেশি দিন আর বাংলাদেশের মাটিতে এইসব বোলচাল চলবে না। বাংলাদেশের মানুষ তাদেরকে গদি থেকে নামাবেন
প্রতিবিপ্লবের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করবেন। তাই ইউনূস ও তার জঙ্গি সাথীরা কান খুলে শুনে নিন, সিরিয়া থেকে যেভাবে বাশার আল আসাদকে পালাতে হয়েছে, আপনাদেরও একই পরিণতি হবে। তাই বাক্স প্যাটারা বেঁধে তৈরি থাকুন, বিমান তৈরি রাখুন। রাতের অন্ধকারে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর আজমল শাহ থেকে আপনাদেরকেও পালিয়ে যেতে হবে রাতের অন্ধকারে। মিলিয়ে নেবেন।